Hey, what's up everybody, welcome back to the channel everyone. আজকে আমি কথা বলবো ইন্টেলের রিসেন্টলি অ্যানাউন্স হওয়া 10 Gen Comet Lake-s CPU গুলোর কথা। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন ইন্টেলের 10th Gen সকল CPU এর ব্যাপারে, দেখতে থাকুন পুরো ভিডিওটি, জানতে পারবেন অনেক কিছুই। তবে এখানে একটা কথা, এই ভিডিওটি একটু বড় হতে পারে, তো আমার রিকমেন্ড থাকবে আপনি পুরো ভিডিওটি দেখবেন। তো ফাইনালি ইন্টেল এবার ভালো কিছু করার চিন্তা করেছে এবং তাদের মার্কেট শেয়ার ধরে রাখার জন্য ডেফিনেটলি এবার কিছু করাই লাগতো, আর এই কারণেই ইন্টেল এবার এরকমটাই করেছে। এবং টপ থেকে বটম লাইন আপ পর্যন্ত তারা যেই সিপিইউ গুলো লঞ্চ করেছে এগুলো অনেক ইন্টারেস্টিং। তো প্রথমে যদি আমরা আর্কিটেক্ট থেকে শুরু করি, তো আর্কিটেক্ট সেই চিরসেনা 14 ন্যানোমিটার নোটকেই তারা বেছে নিয়েছে। তবে এটা একটা সুপার ম্যাচিওর 14 ন্যানোমিটার নোট, যেটাকে তারা বলছে 14 ন্যানোমিটার প্লাস 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 মোর প্লাস। আর এই কারণেই তারা এবার যে ডাই সাইজ আছে সেটা অনেক থিন করতে হয়েছে এবং আইওএস যে ছিল একটু ঠিক করে সর্ট আউট করা হয়েছে। আর এর মেইন কারণ হচ্ছে পাওয়ার এবং হিট ম্যানেজমেন্ট করা, কারণ কফি লেকের চেয়ে কমেট লেক মোর হটার, আর এই হিট ডেসিপেট করার জন্য এটা করা হয়েছে। আর এটার ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে যে টার্বো বুস্ট ম্যাক্স 3.0 যেই দুইটা বেস্ট বা পাওয়ারফুল কোর থাকবে সেগুলোকে যাতে ভালোভাবে ইউটিলাইজ করতে পারে উইথ কোর ক্লক অ্যান্ড ভোল্টেজেস। ওকে, তো এখন আসি ইম্পর্টেন্ট কিছু স্পেকে। তো প্রতিটি কোর সিরিজ সিপিইউর টোটাল 4টা করে সাব মডেল আছে, অর্থাৎ i9 এর দিকে যদি দেখি তো সেখানে 10N900K, 10N900KF, 10N900 non-K and 10N900F। আর যেই সব মডেলে F থাকবে সেগুলোতে ইন্টিগ্রেটেড জিপিইউ থাকবে না, আর তা বাদে সব মডেলেই UHD 630 গ্রাফিক্স থাকবে। তো প্রথমে যদি i9 এর দিকে দেখি তো সেক্ষেত্রে আমরা যে চেঞ্জটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোর কাউন্ট। আর এইবারই প্রথম ইন্টেল মেইন স্টিম পিসির জন্য 10 করে চলে গিয়েছে, অর্থাৎ 9900K এর চেয়ে 2 কোর এবং 4 থ্রেড বেশি রেখেছে, অর্থাৎ 10 কোর অ্যান্ড 20 থ্রেড। আর এবারের যে কোর সিরিজের যে সিপিইউ গুলোন, ইভেন যে পেন্টিয়াম সিরিজের প্রসেসর গুলোন অ্যানাউন্স হয়েছে সবগুলোই হাইপার থ্রেডিং এনেবল। এটা একটা খুবই ভালো বিষয়, কারণ 9 জেন কফি লেকের দিকে যদি দেখা যায় তো সেখানে শুধু i9 বাদে সবগুলো হাইপার থ্রেডিং এনেবল ছিল না, ইভেন i7 পর্যন্ত হাইপার থ্রেডিং এনেবল ছিল না। এবার সকল সিপিইউ হাইপার থ্রেডিং এনেবল, এটা খুবই ভালো একটা বিষয় ইন্টেলের কাছ থেকে, কেননা রাইজেনের ফার্স্ট জেন থেকে থার্ড জেন পর্যন্ত অলমোস্ট সকল সিপিইউতেই মাল্টি থ্রেডিং ছিল, অর্থাৎ এএমডির কাছ থেকে এসএমটি বা সাইমালটেনিয়াস মাল্টি থ্রেডিং। আর এই কারণে তাদেরকে এবার সকল সিপিইউতে এনেবল করতে হয়েছে। তবে এর যে টার্বো বুস্ট টেকনোলজি সেটা আলাদা আলাদাভাবে কাজ করে থাকে, যেমন টার্বো বুস্ট টেকনোলজি 2.0, টার্বো বুস্ট ম্যাক্স টেকনোলজি 3.0 এবং নিউলি ডিজাইন থার্মাল ভেলোসিটি বুস্ট সিঙ্গেল অ্যান্ড মাল্টি কোরের সাথে বেস ক্লক অ্যান্ড অল কোর বুস্ট। আর i9 10N900K কে আপ টু 5.3 GHz করা যাবে এবং অল কোর 4.8 GHz। অপরদিকে i7 10N700K 88 কোর এবং 16 থ্রেডের সাথে আপ টু 5.1 GHz পর্যন্ত ওভারক্লক করা যাবে, তবে এটিতে থাকবে না থার্মাল ভেলোসিটি বুস্ট। আর দুটি সিপিইউর টিডিপি হচ্ছে 125 ওয়াট। আর i7 এর কথা কিছু বলবো না, কারণ এটি সেম 9th জেনের i9 9900K। আর এই দুটি সিপিইউর যে প্রাইসিং এটা অনেক ইন্টারেস্টিং, কারণ 9 জেনের i9 এবং 10 জেনের i9 এর যে প্রাইসিং হয়েছিল সেটা সম্পূর্ণই সেম। ইভেন কিছু সময় পর 9 জেনের প্রাইস কিন্তু একটু বেড়েছিল, তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে 2 কোর বেশি এবং যে বুস্ট ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে এটি অনেক বেশি। আর $490 রেখেছে এটিকে, এবং যেটি KF সেটি হচ্ছে $472। অপরদিকে যদি i7 এর দিকে দেখা যায় তো সেক্ষেত্রে আগের বারের i7 এর চেয়ে অনেকটাই দাম কমিয়েছে, $375, এবং যেটা KF সেটির দাম হচ্ছে $350। অর্থাৎ আপনি i7 এর দামে i9 পাচ্ছেন। তারপরে যদি কথা বলি i5 এর, এটিতে কোর কাউন্ট না বাড়লেও পাচ্ছেন হাইপার থ্রেডিং, আর এটির বুস্ট ক্লক হচ্ছে 4.8 GHz এবং অল কোর বুস্ট আপ টু 4.5 GHz। তবে এটিতে থাকছে না টার্বো বুস্ট ম্যাক্স টেকনোলজি 3.0 এবং থার্মাল ভেলোসিটি বুস্ট। তবে শকিংলি এর টিডিপিউ 125 ওয়াট। তবে এখানে যে মেজর চেঞ্জটি এসেছে সেটি হচ্ছে মেমোরি সাপোর্টে, অর্থাৎ i9 এবং i7, কারণ ওই দুটিতে সাপোর্ট করে 2933 MHz মেমোরি, কিন্তু i5 থেকে আবারও শুরু হচ্ছে 2666 MHz ফ্রিকোয়েন্সি। তবে এ নিয়ে কোনো সমস্যা নেই, কারণ XMP
ডিসপ্লে প্রোফাইল থেকে হায়ার ফ্রিকোয়েন্সি মেমোরিকে ওভারক্লক করা সম্ভব। তবে i5 10 and 600K এর যে প্রাইস সেটা আমার কাছে একটু বেশি লেগেছে, কারণ $262 প্রাইস ট্যাগ দেখতে পাচ্ছি। তবে i5 এর যে লোয়ার এন্ড ভেরিয়েন্ট গুলো দেখছি সেগুলোর প্রাইস একটু ইন্টারেস্টিং, কারণ 10 and 600KF এটির প্রাইস $240 এর কাছাকাছি। তবে এটিকে খুব ভালো পর্যায়ে ওভারক্লক করা সম্ভব, আর এটিতে কোনো আইজিপিউ দেখতে পারবে না, এর কারণেই এর প্রাইসটা একটু কম। এবং যেটি সবচেয়ে লো এন্ড ছিল i5 10 and 400F, এটির প্রাইস $160 এর কাছাকাছি। তবে এর বুস্ট ক্লক আপ টু 4.3 GHz। তবে প্রাইস অনুযায়ী এটা খুবই ভালো একটা বিষয়। তবে যদি এখনকার i5 10 and 600K এর কথা বলি, এটি 8 Gen i7 এর মতোই পারফরমেন্স করে, ইভেন অনেক ক্ষেত্রেও ভালো করবে, কারণ সবগুলোই 6 কোর অ্যান্ড 12 থ্রেড উইথ হায়ার ফ্রিকোয়েন্সি। এবং কোর সিরিজের যদি i3 এর কথা বলি, তো যে i3 গুলো আছে এগুলো অলরেডি ভালো স্পেক এবং প্রাইসের সাথেই আছে, আর এটি পারফর্ম করছে 7 Gen i7 এর সমান। মনে করুন 7 জেনারেশনের i7 আপনাকে i3 প্যাকেটে দেওয়া হচ্ছে, কারণ 7 Gen পর্যন্ত i7 4 কোর অ্যান্ড 8 থ্রেড ছিল। রাইজেন আসার ফলে সেটি আর সম্ভব হয়নি, কারণ আপনারা যদি ইন্টেলের কোর i7 এর হিস্ট্রি দেখেন তো 2010 থেকে, অর্থাৎ ফার্স্ট জেন থেকে 7 Gen পর্যন্ত তারা 4 কোর অ্যান্ড 8 থ্রেডে দিয়ে এসেছে। রাইজেন আসার ফলেই 8 জেনে 6 কোর, 9 জেনে 8 কোর এবং ফাইনালি 10 জেনে 10 কোর। আর এই তিনটির প্রাইস হচ্ছে $154, $143 এবং $122। সবগুলোই 4 কোর 8 থ্রেড, বুস্ট ফ্রিকোয়েন্সি আপ টু 4.6 GHz। এবং যদি পেন্টিয়াম সিরিজের কথা বলি তো অবশ্যই বলতে হবে পেন্টিয়াম কোর G6600 and G6500, এগুলো 2 কোর করে এবং 4 থ্রেডের সাথে আসছে 58W TDPর সাথে। অ্যান্ড G6400 এগুলোর প্রাইস হচ্ছে $64 থেকে $86 এবং বেস ক্লক আপ টু 4.2 GHz। আর যদি কথা বলি সেলেরন সিরিজে, তো সেক্ষেত্রে সেলেরন G5920 এবং 5900 এই দুটি আসছে শুধুমাত্র 2 কোর এবং 2 থ্রেডের সাথে, আর প্রাইস হচ্ছে $42 এবং $52। আর এই কয়েকটি সিপিইউ কম্পিট করবে জেনকোর আর্কিটেক্টের অ্যাথলন সিরিজের সাথে। আর সকল সিপিইউ PCI 3.0 এর সাথে, 40 লেনের সাথে, আর সবগুলো সিপিইউ নিয়ে রাইজেনের সাথে কম্পিটিশনাল একটা প্যাকেজ তৈরি হয়েছে। তো এখন আসি প্রপার প্রাইসিং এ। সময় অনুযায়ী i9 এর প্রাইস মোটামুটি ঠিক আছে। তবে AMD এর দিকে যদি দেখা যায় তো সেক্ষেত্রে তারা Ryzen 9 3900X, যেটা কিনা 12 কোর অ্যান্ড 24 থ্রেডের একটা সিপিইউ, তার প্রাইস কিন্তু মোটামুটি কম। তবে এখানে একটা কথা বলে নিই, 2-1 মাস থেকেই কিন্তু রাইজেন সিপিইউ গুলোর প্রাইস ইনক্রিজ হয়েছে বাংলাদেশে। এটা কেন সেটা বলা যাচ্ছে না। তো যদি ইন্টারন্যাশনাল প্রাইসিং এর দিকে দেখা যায় তো সেক্ষেত্রে Ryzen 9 3900X $430 এর মধ্যেই পেয়ে যাচ্ছেন। তবে যদি পারফরমেন্সের কথা বলা যায় তো সেক্ষেত্রে অলমোস্ট সেম পারফর্ম করছে, যদিও রাইজেনের 2 কোর বেশি থাকে কিন্তু এর যে ফ্রিকোয়েন্সি এবং আইপিসি একটু বেটার হয়েছে। আর বলা চলে দুটিকেই সেম ক্যাটাগরিতেই রাখা যায়। আর 10 কোর এবং 20 থ্রেডের সাথে এটা টোটালি ওয়ার্থ ইট। অপরদিকে যদি দেখা যায় i7 এর দিকে, এটির প্রাইসও অনেক ভালো, কারণ গতবারের i9 পাচ্ছেন এই দামে। অপরদিকে Ryzen 7 3700X and 3800X এগুলোর মোটামুটি সিমিলার পারফর্ম করে মাল্টি থ্রেডিং এ। তবে সিঙ্গেল কোর পারফরমেন্সে অবশ্যই ইন্টেল এগিয়ে থাকবে। তবে আপনার যদি গেমিং ফার্স্ট প্রায়োরিটি না হয়ে থাকে তো অবশ্যই আপনি Ryzen 7 3700X এর দিকেই যাবেন, তাহলে আপনাকে বেটার ভ্যালু প্রোভাইড করবে, কেননা মাল্টি থ্রেডেড ওয়ার্কলোডে আপনি সেম পারফর্মই পাবেন। তবে i5 এর কথা যদি এখানে বলা হয় তো অবশ্যই এখানে অনেক ভালো পারফরমেন্স করবে Ryzen 5 এর তুলনায়। এটারও মেইন কারণ হচ্ছে টার্বো বুস্ট ফ্রিকোয়েন্সি। তবে এটার যে টপ ভেরিয়েন্ট সেটার প্রাইস একটু আমাকে বেশি লেগেছে, কারণ এটি $262। তবে এটিতে আপনি আইজিপিউ দেখতে পারবেন। অপরদিকে যদি আমরা Ryzen 5 3600 এর দিকে দেখি অথবা 3600X এর দিকে দেখি তো সেক্ষেত্রে তাদের প্রাইসটা মোটামুটি কম, $180 এবং $210। তবে যদি i5 10 and 600 এর দিকে দেখা যায় তো সেক্ষেত্রে প্রাইস কম বেশি সেম $210 এর কাছাকাছি উইথ বেটার পারফরমেন্স। এটা একটা ভাবার বিষয়, কারণ আপনারা হয়তো জানেন যে এখনো পর্যন্ত Ryzen 5 3600 ওয়ার্ল্ডের সর্বোচ্চ ভ্যালু ফর মানি সিপিইউ ছিল। আমি ডেডিকেটেড একটা ভিডিওই করেছি, আপনারা চাইলে আই বাটনে গিয়ে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। এবং যদি i3 এর কথা বলা যায় তো সেক্ষেত্রে এটি থার্ড জেনারেশনের রাইজেনের 3300X and 3100 এর সাথে কম্পিট করে। পারফরমেন্সের দিকে যদি দেখা যায় তো সম্পূর্ণ দুটি একই পারফর্ম করে, সেক্ষেত্রে রাইজেনের প্রাইস একটু কম। তাছাড়াও পেন্টিয়াম এবং সেলেরনের দাম তো আপনারা দেখতেই পারছেন। আর এই দুই সিরিজের প্রসেসর কাদের জন্য? যারা সাধারণ ইউজার, অর্থাৎ যারা অফিসিয়াল কোনো কাজ করেন, বেশি প্রসেসিং পাওয়ারের দরকার নেই, লোয়ার টিডিপি হলে ভালো হয়, ব্রাউজিং করেন, অর্থাৎ মাল্টিমিডিয়া পিসি হিসেবে ব্যবহার করতে চান, তাদের জন্য এগুলো পারফেক্ট অপশন এই দুটি সিরিজের জন্য। এখন চলে আসি পারফরমেন্সে। যদি প্রথমে বলি
বলি গেমিং পারফরমেন্সের দিক থেকে, তো নো ডাউট এখানে গেমিং পারফরমেন্সে কম্প্রোমাইজ চলবে না, সে i5 হোক অথবা i9 হোক। আপনারা যারা হার্ড কোর গেমার আছেন এন্ড আপনার গেমিং হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি, তো অবভিয়াসলি আপনি এটার সাথে যেতে পারেন। তবে এমন না যে রাইজেন গেমিং এ পিসি আছে তারাও মোটামুটি তাদের সাথেই টক্কর দেয়। রাইজেনের পারফরমেন্সও কিন্তু অনেক ভালো, বলা যায় কাছাকাছি পারফরমেন্স করে, তবে কম্পিটিটিভলি ইন্টেল বেটার পারফরমেন্স করে রাইজেনের চেয়ে। অপরদিকে আপনার যদি গেমিং প্লাস প্রোডাক্টিভিটির জন্য আপনি নিতে চান, তো সেক্ষেত্রে আপনি রাইজেনকে কনসিডার করতে পারেন, কারণ তাদের মাল্টি থ্রেডেড ওয়ার্কলোড খুবই ভালো পারফর্ম করে। তবে বর্তমান সময়ে যদি দেখা যায় তো মাল্টি কোর পারফরমেন্সে সবগুলোই সেম পারফর্ম করবে, কারণ সবগুলোর কোর এবং থ্রেড অলমোস্ট সেম। এই তো গেল কিছু বেসিক বিষয়। এখন আসি প্র্যাকটিক্যাল ধাপে, অর্থাৎ 10 জেন আপনার জন্য কতটা কম্পিটেবল। তো প্রথমে বলি এটা একটু কনফিউজিং, কারণ ইন্টেল ভালো স্পেক এবং পারফরমেন্স আর হ্যাঁ প্রাইস ভালো রাখলেও মেইন সমস্যা হচ্ছে কম্পেটিবিলিটি নিয়ে, কারণ তারা মাদারবোর্ড সকেট এবং চিপসেটে কিছুটা পরিবর্তন এনেছে। সেক্ষেত্রে যদি আপনার 9th জেন বি সিরিজ এবং জি সিরিজের মাদারবোর্ড থেকে থাকে, সেক্ষেত্রেও আপনি আপগ্রেড করতে পারছেন না। সেকেন্ড যদি বলি সেটি হচ্ছে G490 মাদারবোর্ডের প্রাইসিং, অর্থাৎ যারা i7 বা i9 নিবে তাদের জন্য তো কোনো সমস্যা না, তবে যারা i3 বা i5 এবং মোস্ট ইম্পর্টেন্টলি পেন্টিয়াম এবং সেলেরন যারা ব্যবহার করবেন তাদের জন্য G490 মাদারবোর্ড ব্যবহার করা একটু ক্রিটিক্যাল, কারণ G490 যে চিপসেটের লোয়েস্ট মাদারবোর্ডগুলো থাকবে সেগুলো কম হলেও 15 থেকে 16,000 টাকার মধ্যে তো থাকবেই। বিশেষ করে যারা i3 বা তার নিচের সিপিইউ গুলো চুজ করবে তাদের জন্য তো এটা প্রায় ইম্পসিবল, কারণ 9,000 টাকার সিপিইউ কিনে 16,000 টাকার মাদারবোর্ড এটা একটু অন্যরকম দেখায়। এটা একটা বিগ সমস্যা। যতক্ষণ পর্যন্ত এই সিরিজ এবং বি সিরিজের মাদারবোর্ড না আসবে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে যদি G490 মাদারবোর্ডের কথা বলা যায় তো সেক্ষেত্রে এটি অনেক পাওয়ারফুল মাদারবোর্ড, কাম উইথ ওয়াইফাই 6। তবে বলা যায় এটি G390। এখন আসি সেকেন্ড পয়েন্টে। 10 জেনের সকল সিপিইউ কিন্তু অনেক হিট প্রডিউস করে। যদি i3 এর কথাও বলি সেক্ষেত্রেও কিন্তু অনেক হিট প্রডিউস করবে, কারণ এটি 14 ন্যানোমিটারের একটা নোড। তাছাড়াও এটিকে রিফাইন করে সর্বোচ্চ ক্লকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। আর এর আগেই বলেছি এটি 7th জেনারেশনের i7, তো এটিকে কুল করা অনেকটাই চ্যালেঞ্জিং, অর্থাৎ সাধারণ যে ইন্টেলের স্টক কুলার আছে সেটি দিয়ে ঠান্ডা করা সম্ভব কিনা এটা আমার তো মনে হয় না। অপরদিকে তো i5 এবং i7 আছেই, অর্থাৎ আপনি যদি i5 কে ওভারক্লক করতে চান তো অবশ্যই 240mm এর লিকুইড কুলার AIO লাগবেই। অপরদিকে যদি Ryzen 5 3600 বা 600 বা 3600X এর দিকে দেখা যায় তো সেক্ষেত্রে তাদের যে স্টক কুলার আছে অর্থাৎ উইথ স্টিল এগুলো মোটামুটি সাফিসিয়েন্ট Ryzen 5 কে চালানোর জন্য, ইভেন ছোটখাটো ওভারক্লক। আর তাছাড়াও Ryzen 7 এবং Ryzen 9 এ রিড প্রিজম যে কুলারটা আছে এটি মোটামুটি ভালো। আর তাছাড়াও Ryzen খুব ইজিলি ওভারক্লক হয়ে যায়, কারণ 7 ন্যানোমিটারের কারণে হিট প্রডিউস কম হয়। সেক্ষেত্রে AMD এর দিকে এটা একটা ভালো প্লাস পয়েন্ট। আর মোস্ট ইম্পর্টেন্টলি Ryzen 17 সাল থেকে 20 সাল পর্যন্ত এখনো পর্যন্ত তারা AM4 সকেটেই রেখেছে, অর্থাৎ অলমোস্ট সকল প্রসেসর সকল মাদারবোর্ডের সাথে কম্পেটেবল। এটা একটা ভালো বিষয়। তবে আপনারা যারা সিরিয়াসলি গেমিং বা প্রোডাক্টিভিটির জন্য ইন্টেলের দিকে যেতে চাচ্ছেন তো আপনাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে ভালো কুলার। তবে বলা যায় না এবার তারা হয়তো বা বক্সের সাথে কোনো ভালো কুলার ইনক্লুড করতে পারে, আর যদি না করে তো অবশ্যই আপনাকে কিনে নিতেই হবে মোস্ট প্রবাবলি। তো এখন আসি কনক্লুশনে, আপনার জন্য কোন সিপিইউটি বেস্ট হবে, কোন সাইডটি বেস্ট হবে, AMD নাকি ইন্টেল? ওয়েল, তো আপনি যদি গেমিং এর সাথে 1% কম্প্রোমাইজ করতে রাজি নন, ম্যাক্সিমাম পটেনশিয়ালে গেমিং করবেন এবং প্রোডাক্টিভিটি উইথ নিউ প্ল্যাটফর্ম মাদারবোর্ড এবং কুলার, তো সেক্ষেত্রে আপনি ইন্টেলের দিকে যেতে পারেন। অপরদিকে যদি আপনি গেমিং প্লাস প্রোডাক্টিভিটির দিকে যান তো সেক্ষেত্রে আপনাদের জন্য রাইজেন, সেখানে প্রাইস ভ্যালু এবং সাপোর্ট ভালো পাবেন। এখানে আবারও বলছি গেমিং এ কিন্তু অতটা ডিস্টেন্স নেই। মনে করুন ইন্টেলের i9 4K তে আলট্রা সেটিংসে 180 FPS দেয়, তো সেক্ষেত্রে Ryzen 9 দিবে মিনিমাম 165, উপরে 68 বা 70। তবে এটা কোনো ডিল ব্রেকিং বিষয় না। আর আবারও যদি পারফরমেন্সের কথা বলা হয় তো বলা যায় এই সময়ে ইন্টেল 14 ন্যানোমিটারে থাকলেও স্পেক এবং প্রাইস অনুযায়ী AMD Ryzen এর মতোই পারফরমেন্স করছে। আর আমি আশা করি যে আপনি এখান থেকেই ক্লিয়ার হতে পেরেছেন যে আপনার জন্য কোন সাইডটি ভালো হতে পারে। তো এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা অবশ্যই জানাবেন। আর আমার কাজকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আপনারা শেয়ার করতে পারেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।